সরি প্রিয় শিক্ষার্থীরা, ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমার ভিডিওটি ওখানে কয়েক মিনিট পর অফ হয়ে গিয়েছিল। বাকি অংশটুকু তোমাদের দেখানোর জন্য ক্যামেরা লাইটকে অন করলাম, যদিও ইলেকট্রিসিটি যাওয়ার কারণে বেশি ভালো হবে না। আশা করছি তোমার কষ্ট হবে দেখতে। একটু মনোযোগ দিয়ে দেখি যদি আমরা, তাহলে অবশ্যই ভালো করে দেখতে পাবো। আমরা একটু মনোযোগী হই আমরা এটা দেখার জন্য। যে 10তম পদ কথা বলছে, তাহলে এই ধরনের কোশ্চেন যদি করে তাহলে আমরা কী বলবো, এখানে আমরা প্রথমে ধারা থেকে বলবো যে দেওয়া আছে, এটাকে যদি 1 নাম্বারকে ফলো করি তাহলে আমরা এখানে লিখবো, এখানে প্রদত্ত ধারা 3 + 6 + 9 + 12 + ডট ডট, যা একটি সমান্তর ধারা, সমান্তর ধারা, যার প্রথম পদ a = 3, যেহেতু অন্তর সমান্তর সাধারণ অন্তর থাকে, অন্তর দ্বিতীয় পদ বিয়োগ তৃতীয় পদ সমান 3, তাহলে আমাদের 10তম পদ হবে, আমরা জানি nতম পদ a + n-1 * d, তাহলে এর মান 3 প্লাস এখানে যদি আমরা 10তম পদকে ফলো করি এর যা 10 হবে, তাহলে 10-1 * d অর্থাৎ 3, তাহলে এখানে আমাদের উত্তরটা আসছে 3 + 9 × 3, আর মানে হলো 3 + 3 = 27, আমরা অবশ্যই 30 পাবো। 10 নম্বর পদ আমরা কিন্তু পাবো, 10তম পদ 30। 10 নম্বর পদ 30 পাই, নিশ্চয় বুঝতে পেরেছ। আমরা এইভাবে যদি আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখবো Sn, এখানে n/, আমরা সূত্র জানি 2a + n/2 × 2a + n-1 * d, আমরা এখানে n এর জায়গাতে আমরা কত বসাবো, যদি আমরা বলি যে অতএব Sn 10টি পদের সমষ্টি বা 20টি পদের সমষ্টি যদি বলি তাহলে এখানে 20 হবে, 20টি পদের সমষ্টি, তাহলে n এর মান 20 / 2 × 2 × 3 + n এর জায়গাতে হয় 20 - 1 * d। নিশ্চয় তোমরা হিসাবটা বুঝতে পেরেছ। আমরা এটা দেখে কাটতে পারি 10 এখানে 6, এখানে কিন্তু 1 × 3, আমরা হিসাবটা করে নেব। আমি তোমার দেখানোর জন্য শুধুমাত্র যদি টপিক্স ফুল আমরা অঙ্ক করতেছি না, এখানে একটু বোঝানোর জন্য তোমাকে এই সিস্টেমটা করে দিলাম। সেম টু সেম আর গণিত ধারার জন্য করতে পারবো। আমরা গণিত ধারা যখন আমরা করব তখন একটা টপিক্স না বললেই নয়, টপিক্সটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা যদি তোমাকে বলে থাকি যে এখানে যেহেতু গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে, এই ধরনের তোমার যে কোশ্চেন এখানে আসতে পারে যে একটা অঙ্ক যদি আমরা তোমাদের এখানে উঠে দিই, তাদের অনুশীলনে একটা অঙ্ক আছে 1/1 x + 1 + 1/x + 1 হোল স্কোয়ার প্লাস, আমি একটু মিশে দিই একটু 1/x + 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। এই ধরনের ধারায় সবসময় মনে রাখবেন আমরা গুণোত্তর ধারা হয়, আর গুণোত্তর ধারার এখানে কোশ্চেন থাকতে পারে বা কোশ্চেন বলতে পারে আমাদের কাছে। এখানে যদি বলা আছে এই ধরনের কোশ্চেন আসবেই এই অধ্যায় থেকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে আমরা বলবো ধারাটি অসীম ত্বক। অসীম ধারাটি
অসীম ত্বক সমষ্টি থাকবে। অসীম ত্বক সমষ্টি থাকবে। এক্স এর উপর কি শর্ত আরোপ করলে থাকবে? এক্স এর উপর যাই হোক, এটা আমরা কোশ্চেন না করে ধারাটি দেওয়া থাকে একটা অসীম ধারা, এইতে কোশ্চেন করতে পারে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে শর্ত আরোপ করলে ধারাটি অসীম ত্বক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এই ধরনের কোশ্চেন আসবে প্রতিবার পরীক্ষায়। এমন কোনো বোর্ড নেই যে এই কোশ্চেনটা হয় নাই। এই কোশ্চেন সলভ করবে কোথেকে আমরা এখানে বলবো অবশ্যই যে এখানে এরকমভাবে সলভ দেখাই দিচ্ছি। যদি একটু মনোযোগ দাও তাহলে এই ধরনের টপিক তোমরা সলভ করতে পারবা। এখানে আমরা প্রথম পদ বলবো যে ধারাটি প্রথম পদ a সমান 1/x+1 এবং অনুপাত r সমান দ্বিতীয় পদ x+1 হোল স্কয়ার ভাগ প্রথম পদ x+1 1/x+1 হোল স্কয়ার গুণন x+1/1, এটা ব্র্যাকেট দ্বারা কেটে দিই, x+1 থাকবে, সুতরাং থাকবে 1/x+1 ডানের মান। আমরা একটু মিশাবো, দেখতে পাচ্ছ নিশ্চয় a এর মান 1/x+1, আর এর মানও কিন্তু আসছে 1/x+1। আমরা যেহেতু এটা জানি, এটা মান বের করে নিলাম, তোমরা অবশ্যই দেখবে, দেখে থাকবে। এখানে আমরা তারপরে বলবো যে ধারাটি অসীম ত্বক সমষ্টি থাকবে যদি এবং কেবলমাত্র যদি -1 লেস দেন আর লেস দেন +1 হয়। অতএব -1 লেস দেন আর মান আমরা এখানে বসায় দেবো x+1। অতএব আমরা এটাকে দুই টপিক্সে লিখতে পারবো, -1 লেস দেন 1/x+1 এবং লিখতে পারবো অথবা x+1 লেস দেন 1। আমরা জানি যে কোনো দুটা ক্ষেত্রে প্রতীক চেঞ্জ হয়ে যাবে, প্রক্রিয়া চিহ্নগুলো চেঞ্জ হবে। এখানে দেখতে পাচ্ছ প্রতীক দেওয়া আছে। আমরা যদি ভগ্নাংশকে উল্টায় দিই তাহলে প্রতীক চেঞ্জ হয়, এবং কোনো চলককে ঋণাত্মক চলককে ধনাত্মক বানাতে প্রতীক চেঞ্জ হয়। অর্থাৎ আমরা এটাকে ভগ্নাংশকে একটু উল্টে দেবো, প্রতীক চেঞ্জ হয়ে থাকবে। আসলে লেস দেন হয়ে গেছে গ্রেটার দেন, তাহলে এখানে x+1 লেস 1 দাম নাই, আমরা এটাকে এই পাশে নিয়ে আসতে পারবো -1 x বা -2 x। এখানেও একই অবস্থা, যদি আমরা এই ভগ্নাংশ উল্টে দিই প্রতীক চেঞ্জ হবে, তাহলে x1 - 1। সুতরাং আমরা লিখতে পারবো
এক্স এর মান 0 অপেক্ষা বড়। শর্ত কি? অতএব শর্ত হলো আমাদের এক্স এর মান -2 থেকে ছোট এবং 0 থেকে বড়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এইভাবে ক্যালকুলেশন করবা, খুবই গুরুত্বপূর্ণ। এখানে মনে রাখবা প্রতীক চেঞ্জ, ভগ্নাংশ উল্টে যেতে প্রতীক চেঞ্জ হয়, যদি কেউ ওটা মিসিং করে তাহলে কিন্তু এই অঙ্কটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি মার্ক নাও পেতে পারো। এই দুটো শর্তকে আমরা একত্রিত করে যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা একবার লিখতে পারি অতএব নির্ণয় শর্ত কী হবে? দেখো, আমরা একত্রিত করলে -2 থেকে ছোট এক্স এর মান 0 থেকে বড়, মানে 0 থেকে এক্স এর মান বড় এবং -2 থেকে ছোট, এর মধ্যে সীমাবদ্ধতা থাকবে। আমরা এটা বুঝতে পেরেছি শর্ত, এবং ওখানে বলা আছে সেই সমষ্টি নির্ণয় করো। যদি অসীমতিক সমষ্টি থাকে সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এখানে অসীমতিক সমষ্টির সূত্র জানি আমরা অতএব আমরা বলবো এস ইনফিনিটি। তাহলে আমরা সূত্র হচ্ছে a ডিভাইডেড 1 মাইনাস আর, আমরা এই মানগুলো জানি। এর মান 1 ডিভাইডেড এক্স প্লাস 1, 1 মাইনাস আর এর মান 1 ডিভাইডেড এক্স প্লাস 1। আমরা যদি 1 বাই এক্স প্লাস 1 এখানে নস্য করি, নিশ্চয় আমরা এক্স প্লাস 1 মাইনাস 1, তোমার নস্য করে নিশ্চয় বুঝতে পারবা, বুঝতে পেরেছ। মাইনাস 1 প্লাস 1 ভ্যানিশ, 1 বাই এক্স প্লাস 1 এটাকে উল্টে দিলে এক্স প্লাস 1 উপরে যাবে আর এক্সটা নিচে আসবে। সুতরাং এক্স প্লাস 1 এবং এক্স প্লাস 1 উপরে এবং এক্স যদি কেটে দেওয়া হয় তাহলে আমরা পাবো 1 বাই এক্স, 1 বাই এক্স চলে আসলো। অর্থাৎ এটা যদি আমি এখানে দেখি, এখানে আসবে এরকম একটা মান। সুতরাং এই মানটা কিন্তু আমাদের অসীমত সমষ্টি। এইভাবে আমরা নিশ্চয় এক্স এর উপর কি শর্ত আরোপ করলে এই কোশ্চেনটা এবং সেই সমষ্টি নির্ণয় করো, এই অধ্যায় থেকে কোশ্চেনটা মাস্ট আসবেই প্রত্যেকবার। এই অধ্যায় থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছ। অবশ্যই মনোযোগ দাও, মনোযোগ না দিলে বুঝতে পারবো না, কারণ এটা মনোযোগের একটা বিষয়। আমরা এবার যাওয়া হলো যেহেতু অসীমত সমষ্টি সিস্টেমটা আমরা বুঝতে পেরেছি, এবার আমরা যাবো পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশগুলোকে মূল্য দিয়ে ভগ্নাংশ প্রকাশ। যদিও আমাদের এখানে যে দেওয়া আছে এই ধরনের টপিকস আমরা কীভাবে করব, এখানে একটা টপিকস যদি আমরা এই অপশনে যাই, পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। পৌনঃপুনিক কাকে বলা হয়? যে সংখ্যাটা দশমিকের পর একের পর এক বারবার একই সংখ্যা আসতে থাকে, এটাকে আমরা পৌনঃপুনিক বা আদিত্য চিহ্ন বলে থাকি। যদি আমরা এখানে বলি যে 1 পয়েন্ট, এখানে যদি বলি যে 1.39393939 এভাবে যেতে থাকে, তাহলে আমরা এটাকে 1.39 এই দুটোর উপর আবৃত্তের চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এই ধরনের সংখ্যাকে আমরা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলে থাকি। এগুলোকে আমরা মূল্য দিয়ে ভগ্নাংশ কীভাবে প্রকাশ করব এটা আমরা এখানে দেখা দেব। আমরা এখানে এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য যেভাবে সলভ করতে হয় সেটা আগে প্রথমে দেখাবো। আমরা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশে যদি আমরা বলে থাকি, এখানে দুটো সংখ্যা মনে থাকতে হবে। আবৃত্ত সংখ্যা, এখানে থাকবে হলো আবৃত্ত সংখ্যা, আর এখানে আরেকটা থাকবে হচ্ছে অনাবৃত্ত সংখ্যা। আমরা যদি এই আবৃত্ত এবং অনাবৃত্ত সম্পর্কে অবগতি না হই, তাহলে আমরা অবশ্যই এই অধ্যায়ে এই টপিকটা হারিয়ে ফেলব। সুতরাং এটা একটু মনোযোগ দেয়। আবৃত্তের সংখ্যা হচ্ছে কোনো একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশে সে সংখ্যার ওপর আবৃত্ত চিহ্ন থাকে, এটাকে আমরা আবৃত্ত সংখ্যা বলে থাকি। এবং অনাবৃত্তের সংখ্যা, যদি তোমরা কেউ ভুল করে বলে থাকো যে সংখ্যা আবৃত্ত নেই তাকে অনাবৃত্তের সংখ্যা বলে, ভুল হবে। কারণ আবৃত্ত এবং অনাবৃত্তের সংখ্যা দশমিকের পরে থাকে। তাই আমরা বলবো যে আবৃত্ত দশমিক ভগ্নাংশে দশমিকের পরে এবং আবৃত্ত সংখ্যা পূর্বে যে সংখ্যা থাকে এটাকে আমরা অনাবৃত্তের সংখ্যা বলি। তাহলে এই ধরনের, যেমন এখানে যদি আমি দেখি 3.920 এই দুটো আবৃত্ত দিই, তা
তাহলে আমরা বলবো আবৃত্তের সংখ্যা পূর্বে এবং দশমিকের পরে 9 আছে, সুতরাং অনাবৃত্তের সংখ্যা এখানে 8টি। আর আবৃত্তের সংখ্যা দেখতে বুঝতে পারছি আবৃত্তের সংখ্যা খুব সোজা, যার উপরে কোনো আবৃত্ত চিহ্ন দেওয়া থাকবে, এটা আমরা আবৃত্তের সংখ্যা। তাহলে আবার সংখ্যা বলি যে আবৃত্ত দশমিক ভগ্নাংশে যে সংখ্যার ওপর আবৃত্ত চিহ্ন থাকে তাকে আবৃত্ত সংখ্যা বলে। আর আবৃত্ত দশমিক ভগ্নাংশে দশমিকের পর এবং আবৃত্তের সংখ্যার পূর্বে যে সংখ্যা থাকে এটাকে আমরা অনাবৃত্তের সংখ্যা বলে থাকি। সুতরাং আবৃত্তের সংখ্যা এবং অনাবৃত্তের সংখ্যা হয়ে গেল। তোমার নিশ্চয়ই এটা লিখে রাখবা। আমরা এটাকে কিভাবে প্রকাশ করব, যদিও সাধারণ গণিত তোমরা এটা পাবা 4th নম্বর অধ্যায়ে। আমরা এটা প্রকাশ করার জন্য প্রথমে যা আছে এখানে সম্পূর্ণ অংশ লিখবো আবৃত্ত এবং দশমিক ছাড়া। লেখার পর এখানে মাইনাস করবো। কি মাইনাস করবো? আবৃত্ত এবং দশমিক ছাড়াদের সংখ্যা, সেই সংখ্যা। আমরা জানি আবৃত্তের সংখ্যার জন্য এখানে যতটা যে কয়টি সংখ্যার উপর আবৃত্তের চিহ্ন থাকবে সেই কয়টা 9 হবে, অতটি আমরা 9 নেব। এখানে 2টা আবৃত্তের জন্য আসলে 2টা 9। অনাবৃত্তের সংখ্যা এখানে নেই, কারণ আমরা অনাবৃত্তের সংখ্যা জানি দশমিকের পর এবং আবৃত্তের সংখ্যা পূর্বে থাকে, এখানে কোনো সংখ্যা নেই, তাই আমরা এখানে কোনো শূন্য দেওয়া লাগবে না। আবৃত্তের সংখ্যা নেই, তাই শূন্য দেওয়া লাগবে না। যতটি অনাবৃত্তের সংখ্যা যতটি অনাবৃত্তের সংখ্যা থাকবে ততটি শূন্য দিতে হবে। যেহেতু এখানে অনাবৃত্তের সংখ্যা নেই, তাই শূন্য দেওয়ার প্রয়োজন নেই। এখানে কত হলো? 138। 1 মাইনাস করলে 99, কাটাকাটি কাটবা না, এখানে আমাদের আছে। এটাও কিন্তু মূলত ভগ্নাংশের প্রকাশ। এবার আমরা একটু এটাকে অন্যভাবে আমাদের কোশ্চেনে কিন্তু এটাতে এমসিকিউ সহজভাবে প্রকাশ করার জন্য দেখালাম। তা নিশ্চয় তোমরা এটা করে আমাকে দেখাবা, এটা করে ট্রাই করবা। 3.029 2 এবং 9 আবৃত্ত, এটা আবৃত্ত ভগ্নাংশে প্রকাশ করে এটা তোমাদের জন্য কাজ রয়ে গেল। এটা তোমরা অবশ্যই কাজটা করে দেখবা। আমাদের যেভাবে শেখানো হলো এটাকে অ্যাপ্লাই করবো। এবার আমরা একটু এই যে মূলত ভগ্নাংশ, যেহেতু ভগ্নাংশগুলোর প্রকাশ যদি আমাদের কোনো অঙ্কে থিওরিক্যালভাবে আসে যায়, তাহলে আমরা নেক্সট টাইম যে টপিকস বা আমরা আলোচনা করব অধ্যায় দিয়ে অঙ্ক করে দেব, সেখানে আমরা দেখতে পাবো এটাকে কীভাবে আসলে প্রকাশ করা হয়। যদিও আমরা একটা দেখাতে পারি, তোমাদের অনুশীলনে একটা অঙ্ক আমি তোমাদের সলভ করে দিচ্ছি। যেমন এখানে দেওয়া আছে হলো 0.27 উপরে আবৃত্ত। এটা যদি প্রথম যেহেতু অঙ্কটা দেওয়া আছে এখানে, আমরা এটাকে ধরি, আমরা মূলত ভগ্নাংশে প্রকাশ করবো। এটাকে আমরা এইভাবে লিখবো প্রথমে, যে এটাকে আমরা লিখতেই পারি 0.272727 এভাবে আসতেই থাকবে। এটা যেহেতু অসীম একটা সংখ্যা, সুতরাং আসতেই থাকবে, কোনো শেষ নেই। কিন্তু অঙ্ক করতে যাই, তাহলে আমরা ধরি এটা প্রকাশের রূপ না, ধরা যাবে না। এটা এখান থেকে অঙ্ক হচ্ছে, তাহলে আমরা এটাকে এভাবে প্রকাশ করবো 27 প্লাস 0.0027 প্লাস 0.000027। অর্থাৎ আমাদের এখানে যতগুলো আবৃত্ত সংখ্যা থাকবে প্রথম টপিক সেটা ওরকমই লিখবো। প্রথমবার যেমন আসতে তেমন, কিন্তু পরে দ্বিতীয় ধাপ থেকে যতটার উপর আবৃত্ত চিহ্ন থাকবে ততটা করে শূন্য আমাদের বৃদ্ধি পাবে। এখানে দুটো আবৃত্তের সংখ্যা ছিল, দুটো আবৃত্ত, দুটো শূন্য, তারপরে আবার 27 লেখা হয়েছে। আবার এরপর 4টা শূন্য, ডাবল 2টা করে বৃদ্ধি পাচ্ছে। যদি এখানে একটা থাকতো, একটা করে শূন্য বৃদ্ধি পেত। সুতরাং যে কটা করে আবৃত্তের সংখ্যা থাকবে ততটি করে আমরা শূন্য বৃদ্ধি করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি গুণাত্মক ধারা। এটি একটি গুণাত্মক ধারা, যার প্রথম পদ a সমান 0.27 এবং সাধারণ অনুপাত r ইকুয়াল টু 0.0027 ডিভাইডেড
0.27 দেখতে পাচ্ছি এখানে আমাদের আসতে পারে 0.01 সামথিং, যেরকম আমরা ভাগ করে দেখতে পাবো, যা মান আসবে আমরা এখানে লিখে নেব। এখানে লেখার পর যেহেতু ক্যালকুলেটর আমরা ইউজ করিনি, আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করে নেবো আমরা। তো দেখানোর পর আমরা যেটা করব যে এই যে আমরা অসীমের সমস্যার সূত্র শিখেছিলাম, এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ এস ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ না রেখে আমরা এই সংখ্যাটা ইউজ করবো 0.27 আবৃত্ত, আমরা এটাকে লিখব ই ডিভাইডেড অন মাইনাস আর। নিচে তো বুঝতে পেরেছ, এখানে এর মান বসাবো 0.27, 1 মাইনাস এখানে আর মান বসাবো 0.01। যদি এটা হয় আমরা করব, আমি যদিও ক্যালকুলেশন না করে আমি লিখে দিয়েছি ইচ্ছে মতো একটা বোঝানোর জন্য। এবার ক্যালকুলেশন করার পর যা থাকবে আমরা সেই হিসাব অনুসারে ক্যালকুলেশন করবো। তাহলে আমরা দেখবো মূলত ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে অলরেডি। এটা আমরা যখন কোনো সৃজনশীল কোশ্চেনে আসবে তখন আমরা এইভাবে সলভ করবো। আর এর আগে প্রথমত যে অবস্থা যেহেতু দেখালাম, এমসিকিউর জন্য আমাদের খুব কাজ সংক্ষিপ্ত পদ্ধতিতে। অর্থাৎ তাহলে আমরা 49 এখানে শেষ করলাম। আমাদের আর এক টপিক, আমরা শেষ মুহূর্তে ভিডিও আমরা আর এক টপিক আলোচনা করবো। এখানে আমি লিখে রেখেছি 5 + 5 5, অর্থাৎ 5 + 55 + 555 প্লাস ডট ডট এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করা। এই কোশ্চেনের বেলা আমরা অবশ্যই একটু মনোযোগী হব। এই ধরনের কোশ্চেন বেশিবারে আসে কিন্তু মাঝে মাঝে মিস হয়, সুতরাং এটা লেস ইম্পর্টেন্ট বলতে পারি, কারণ এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই টপিক্সকে আলোচনা করতে গিয়ে অবশ্যই ধরতে হবে আমাদের ধরি 'SN equal 5 plus 55 plus 555 plus dot dot n পদ পর্যন্ত, n পদ পর্যন্ত আমরা এটা অঙ্ক করবো। আমার উদ্দেশ্য হবে এখানে আগে 1 বানানো, আমরা 1 মেনে দেবো। সব অংশ থেকে প্রত্যেকটা পদ থেকে একটু কমন নিলে 1 + 1 1 + 111 প্লাস ডট ডট প্লাস n পদ পর্যন্ত আমরা কমন নিয়ে নিলাম 5। এবার আমাদের উদ্দেশ্য হবে এখানে 9 বানাবো। আমরা মনে রাখবো 1 বানানোর পরপরই আমরা এখানে 9 বানাবো। আর 9 বানানোর জন্য আমাদের দরকার হচ্ছে 5 × 9, 9 দিব কিন্তু আমরা লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে দেবো, তাহলে মানে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 1 + 11 + 111 প্লাস ডট ডট প্লাস n পদ পর্যন্ত। আমরা এবার 5/9কে রেখে দেবো, 9 দ্বারা গুণ করবো, যেহেতু আমাদের উদ্দেশ্য 9 বানানো। অর্থাৎ 9 + 99 প্লাস 999 প্লাস ডট ডট প্লাস n পদ পর্যন্ত। এইভাবে আমরা 9 দ্বারা গুণ করে দেবো। গুণ করে দেওয়ার পরে আমরা যেটা করব এটা হচ্ছে 5/9, এই 9কে আমরা লিখতে পারি 10 - 1, অর্থাৎ 10 - 1, তাহলে কিন্তু আমাদের 9 মানটা ঠিক থাকে। তেমনইভাবে এটাকে আমরা লিখবো 100 - 1 99 হয়ে গেল। এবার এটাকে আমরা 1000 - 1, তাহলে হয় 999 প্লাস ডট ডট n পদ পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো আমরা এখানে, যেহেতু প্রথম বন্ধনী দ্বারা আমরা প্রত্যেকটা সংখ্যাকে আটকে দিয়েছি। সুতরাং আমরা এবার যদি একটু ফলো করি দেখা যাবে যে এটা দুইভাবে লেখা যায়। 5/9 এটাকে আমরা লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট ডট n পদ পর্যন্ত এটা, এবং -1 -1 -1 এবং অসংখ্য -1 কত সংখ্যক n সংখ্যক। সুতরাং -1 × n, তাহলে কী হবে -n, আমরা এখানে লিখবো -n, ঠিক আছে, -1 লিখলাম। এবার আমরা এটা মনে রাখবো এই ধরনের ধারা একটা গুণোত্তর ধারা হয়, সুতরাং এটাকে ধারায় পরিণত করেছি আমরা
এই ধারা থেকে আমরা সূত্র যেহেতু জানি যে এটা একটা গুণিত হবে, প্রথম পদ এর সমান কত 10 এবং আর সমান আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আমরা সাইড করে নেবো, এটা এখানে ইউজ করবো না, এখানে শুধু সংখ্যা ইউজ করবো। অর্থাৎ আমরা যদি এটাকে ধরি, ধারা হিসেবে কল্পনা করি, তাহলে আমরা জানি যে সমান 10 আর সমান আমরা পাচ্ছি 100/10 10, তার মানে এটা আরের মান দেখতে পাচ্ছি 1 থেকে বড়, তাই সূত্রটা আমাদের ইউজ করব। অবশ্যই মনে রাখতে হবে আরের মান যেহেতু 1 থেকে বড়, তাই আমরা আরকে আগে স্থান দেবো। অর্থাৎ এখানে সূত্রটা এভাবে হবে, তোমরা সূত্র এখানে অ্যাপ্লাই করবে না আশা করি। এটা আসলে এই সূত্রটা এরকম, a ইন্টু r⁻10 n সংখ্যক পদের সমষ্টি যেহেতু n -1 ডিভাইডেড r-1, এটা আমরা এখানে ইউজ করব। আর ওখানে কি আছে -n সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা সংখ্যা, যদিও আমরা এই টপিকসটা এখানে উঠে রাখি, এই টপিকসটা তুমি এখানে দিবা না, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে দিচ্ছি। তাহলে এর মান 10 ইন্টু আর এর মানও আমরা জানি 10, n সংখ্যক পদের সমষ্টি n থাকবে -1 ডিভাইডেড 10 - 1, n এর মান এখানে আমরা জানি না, n এর কোনো মান এখানে দেওয়া নেই। সুতরাং আমরা নিশ্চয় বুঝতে পারতেছি, যেহেতু আমাদের ইলেকট্রিসিটি নেই, হঠাৎ চলে গিয়েছে, তাই আমরা ক্যামেরার লাইট এখানে ইউজ করেছি। সুতরাং তোমাদেরকে বোঝানোর জন্য, যেহেতু সময় খুবই কম, তোমাদের কথা দিয়েছি যে আজকে এই টপিকটা আলোচনা করবো, যার কারণে কষ্ট করেও আমি আলোচনা করতেছি তোমাদের উপকারের জন্য। এটা একটু মিশিয়ে দেবো আমি, তাহলে পরের লাইনটা আমরা এখানে এটা যদি একটু ফলো করি, তাহলে এখানে 5/9 আর এখানে হচ্ছে 10 ইন্টু 10 to the power n -1 ডিভাইডেড 9 -n। আমরা এই টপিকটা এই অংশের সাথে, এবং এখানে দুটো পদ রয়েছে, প্রথম পদ এবং দ্বিতীয় পদের সাথে 5/9 গুণ করে দেবো। 5/9 ইন্টু এটাকে লিখতে পারি 10/9 ইন্টু 10 to the power n -1 এইভাবে, আর 5/9 গুণন কিন্তু n। তাহলে এখানে কী হলো, 5 10 50/9 গুণ করলে 81 ইন্টু 10 to the power n -1 এইটা, আর এখানে হচ্ছে 5n/9। আসলে এটা ছিল n সংখ্যক পদের সমষ্টি। সুতরাং এটা আমাদের অ্যান্সার। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। যদিও নাইট একটু কম হয়েছে, তোমরা বোঝার অসুবিধা হতে পারে, একটু মনোযোগী দেখে নিও। তোমাদের জন্য এই ভিডিওটি আমি কথা দিয়েছিলাম যে করব। সুতরাং আমার স্টুডেন্ট আজকে ধরেছিল যে আপনি অবশ্যই আজকে 7ম নম্বর অধ্যায় উচ্চতর গণিতে আলোচনা করবেন। ইলেকট্রিসিটি থাকলে হয়তো বা আরও ভালো তোমাকে দেখানোর জন্য তোমাদেরকে, আশা করছি বুঝতে পেরেছ। যদি এই টপিকসগুলো একটু মনে রাখতে পারো, তাহলে উচ্চতর গণিতের 7ম নম্বর অধ্যায় খুবই ইজি। তবে এখানে যেহেতু গুণাত্মক ধারার কথা বলা হয়েছে, তাই গুণাত্মক ধারণে বেশি কথা হয়েছে, গুণাত্মক ধারণের কথা বললাম। আশা করি বুঝতে পেরেছ। ভালো থাকবা, আর আমার জন্য দোয়া রাখবা যেন সুস্থ থাকি। নেক্সট টাইম তোমাদের জন্য সুন্দরভাবে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি। তোমাদের অবশ্যই আমাকে আমার ওপর দৃষ্টি রাখবা, যেন আমি সুস্থ থেকে তোমাদের সব টপিকস, উচ্চতর গণিত এবং সাধারণ গণিত, সবগুলো টপিক সুন্দরভাবে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। আজ আর নয়, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।